নিউ ইয়র্কে বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ বিএনপির হট্টগোল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী সমাধান নয়, বলছে জাতীয় নাগরিক কমিটি। জানাবো ওবায়দুল কাদেরের আশ্রয় প্রশ্রয় ও দেশত্যাগ নিয়ে তুলকালাম, যে যা বলছেন। জানাবো নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, গুম শেখ হাসিনার পরিকল্পনায়। এবং সর্বশেষ জানাবো ছদ্মবেশে তেজগাঁও রেল স্টেশন ও ভূমি অফিসে দুদকের অভিযান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ বিএনপির হট্টগোল। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বাংলাদেশের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠানে তুমুল হট্টগোল ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠানে একজন বক্তার উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী নেতাকর্মীদের মধ্যে অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ফলে প্রায় আধা ঘন্টা অনুষ্ঠান বন্ধ ছিল। পরে নিউ ইয়র্ক সিটির মেয়র আশার দোহাই দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। জানা যায় অনুষ্ঠানটি নিয়ম মাফিক চলছিল। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ তার বক্তব্যে বিদায়ী কমিটির মৃদু সমালোচনা করেন। এরপর সাবেক ও আগামী কমিটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান পাল্টা বক্তব্য দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী সমাধান নয়, বলছে জাতীয় নাগরিক কমিটি। হাইকোর্ট কর্তৃক সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক অবৈধ রায় দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে। এর প্রতিক্রিয়া জাতীয় নাগরিক কমিটি বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো কাঙ্ক্ষিত গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা কোনো স্থায়ী সমাধান নয়। সামান্তা শারমিন বলেন, আমরা সংস্কার কমিশনের প্রস্তাব জমা দিয়েছি। আমরা সেখানে বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো কাঙ্ক্ষিত গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটা থাকা মানে বোঝায় বাংলাদেশ বা এটা যে দেশে থাকবে সে দেশে গণতন্ত্রের গঠন প্রক্রিয়া, গণতন্ত্র চলমান প্রক্রিয়া শান্তিপূর্ণ নয়। একটি রাষ্ট্রের 53 বছর পর এটা অপমানজনক। সর্বোচ্চ 2টি নির্বাচনে থাকতে পারে জানিয়ে তিনি বলেন, তারপরও সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছি আগামী 2টা নির্বাচন পর্যন্ত সর্বোচ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে, তবে এটা কোনো স্থায়ী সমাধান নয়। জাতীয় নাগরিক কমিটির এই মুখপাত্র আরো বলেন, নির্বাচন কমিশন গঠন করতে হবে এমন প্রক্রিয়া যাতে করে এটি শক্তিশালী হয়। নির্বাচন কমিশন যদি শক্তিশালী এবং স্বাধীন হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের এই প্রক্রিয়া এই বাফার জোন প্রয়োজন হবে না। আমরা চাই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হোক। এর আগে গত 3রা ডিসেম্বর সংবিধান সংস্কার কমিশনের কাছে 69 দফা সংস্কার প্রস্তাব জমা দেয়। এতে তারা প্রস্তাব করে জাতীয় নির্বাচনের সময় সরকার শুধুমাত্র আনুষ্ঠানিক কাজ পরিচালনা করবে, কোনো সিদ্ধান্ত ও আইন প্রণয়ন ইত্যাদি করতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন নির্বাচনের আগে 3 মাস নির্বাচন কমিশনের অধীনে চলে আসবে। তারা প্রস্তাব করেন, রাষ্ট্রকে সরকারের নির্বাহী বিভাগের হস্তক্ষেপের বাইরে আনা গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আর প্রয়োজন হয় না, তবে আগামী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। সংস্কার প্রস্তাবে তারা আরো বলেন, সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নির্বাচন কমিশনের স্বাধীন সচিবালয় থাকবে, এর জন্য নির্বাচনকালীন বাজেট বরাদ্দ হবে, কমিশনার নিয়োগে নীতিমালা থাকবে, কমিশনারদেরকে উচ্চ কক্ষে পাবলিক হিয়ারিং এর মুখোমুখি হওয়ার পর নিয়োগ দেওয়া হবে। ওবায়দুল কাদেরের আশ্রয় প্রশ্রয় ও দেশত্যাগ নিয়ে তুলকালাম, যে যা বলছেন। সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতো হেভিওয়েট নেতা কিভাবে এতদিন দেশে আত্মগোপনে ছিলেন, কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, তা নিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে খবর অনুযায়ী ক্ষমতাচ্যুত হওয়ার পরও 3 মাস ওবায়দুল কাদের দেশে আত্মগোপনে ছিলেন। গত 8ই নভেম্বর ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। সড়কপথে সিলেট হয়ে ভারতের মেঘালয়ের শিলং পৌঁছান এবং সেখান থেকে কলকাতায় চলে যান। বর্তমানে তিনি সেখানে আছেন। সূত্রের খবর, প্রায় 3 মাস প্রভাবশালী মহলের ছত্রছায়াতেই ছিলেন ওবায়দুল কাদের। তিনি নিরাপদে ও বেশ আরাম-আয়েশে ছিলেন। সবুজ সংকেত পেয়ে তিনি দেশ ছেড়ে পালাতে সক্ষম হন। তার এই নিরাপদে দেশ ছাড়ার ক্ষেত্রে প্রতিবেশী দেশের হাত থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও সূত্রের খবর, এ ব্যাপারে ভারতে থাকা শেখ হাসিনার কোনো সুপারিশ ছিল না, কারণ তিনি ওবায়দুল কাদেরের উপর অনেকটা ক্ষুব্ধ ছিলেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন সে সম্পর্কে সরকারকে ব্যাখ্যা দিতে বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে, তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ওবায়দুল কাদের এতদিন দেশে ছিলেন সে সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না। সরকার জানতে পারলে তাকে গ্রেপ্তার করত।
ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশের মহাপরিদর্শককে আগামী 15 দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি ওবায়দুল কাদের গত 3 মাস বাংলাদেশে ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি কোথায় ছিলেন, কিভাবে তিনি গ্রেপ্তার হননি এবং পরবর্তী সময়ে তিনি কিভাবে বাংলাদেশ ছেড়েছেন, এই বিষয়গুলো সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন 15 দিনের মধ্যে ব্যাখ্যা দেয়া হোক। এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানতো না, জানলে তাকে গ্রেপ্তার করা হতো। এর আগে গত 19 অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় সাংবাদিকরা ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোনো তথ্য নেই, কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন, যদি আমাকে ওবায়দুল কাদের কোথায় আছেন তা জানাতে পারেন, আমি আপনাদের একটি পুরস্কার দেব। আপনারা আমাদের অনেক তথ্য দিতে পারেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও ওবায়দুল কাদেরকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদের 3 মাস কোথাও লুকিয়ে থেকে দেশ ছেড়েছেন এমন কোনো প্রমাণ সরকারের হাতে নেই। প্রেস সচিব বলেন, 5ই আগস্টের পরে দেশে 3 দিন সরকার ছিল না, 1 সপ্তাহ দেশে পুলিশ ছিল না। এই পরিস্থিতিতে অনেক কিছু হয়েছে। দেশের সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা দিয়েছে, ছাত্ররা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। তবে এতটুকু বলতে পারি, এ সরকারের দৃষ্টিতে যা ধরা পড়ছে তাই করছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, গুম শেখ হাসিনার পরিকল্পনায়। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজার হাজার মানুষকে গুম করেছে। অন্তর্বর্তী সরকার গঠিত কমিশন প্রাথমিক প্রতিবেদনে এমনটা জানিয়েছেন বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস। ঢাকা থেকে সাইফ হাসনাত এবং নয়াদিল্লি থেকে মুজিব মিসালের এক্স বাংলাদেশি লিডার ম্যাস ডিসঅ্যাপিয়ারেন্স ইনকোয়ারির ফাইন্ডস শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা 15 বছরের শাসনামলে নানা নির্যাতন পরিপূর্ণভাবে প্রকাশ্যে আসতে শুরু হয়ে পড়েছে। হাসিনার পতনের পর দেশে বিশৃঙ্খল পরিস্থিতিতে গুম হওয়া পরিবার প্রিয়জনদের খবর জানতে সরকারি অফিস এবং সামরিক ব্যারাকের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। গুম হওয়া অনেকেই বন্দি দশা থেকে ফিরে এসে তাদের অভিজ্ঞতা সবার কাছে তুলে ধরেছেন। এমন কিছু ঘটনা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে। অবসরপ্রাপ্ত বিচারক মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম কমিশনের সদস্যরা বলেছেন যে আগস্টের শেষের দিকে কাজ শুরু করার পর থেকে তারা গুমের বিষয়ে 1600টির বেশি রিপোর্ট পেয়েছে। তবে তারা ধারণা করছেন এ ধরনের ঘটনার প্রকৃত সংখ্যা এর চেয়েও 2 বা 3 গুণ বেশি। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গুমের ঘটনা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার এর অধীনে এবং একেবারে অধরা রাখতে 15 বছরেরও বেশি সময় ধরে পদ্ধতিগতভাবে ডিজাইন করা হয়েছিল। এটি টপ ডাউন পদ্ধতিতে পরিচালিত হতো, অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহকর্মীরাই এই সঙ্গে জড়িত ছিলেন। কমিশন বন্দীদের রাখা হয়েছিল এমন কমপক্ষে 8টি গোপন স্থাপনা চিহ্নিত করেছে এবং এসব স্থানে নির্যাতনের পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক নির্যাতন বলে উল্লেখ করেছে। শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করা প্রাথমিক প্রতিবেদনে কমিশন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, আমরা প্রত্যক্ষদর্শীরা বিবরণ, চেইন অব কমান্ডের বিবরণ এবং কিভাবে নির্দেশ জারি করা হয়েছিল সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। এসব বিবরণ গুমের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। শেখ হাসিনা দলের নেতারা অবশ্য কমিশনের প্রাপ্ত তথ্যকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন। তারা সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাসিনার শক্তিশালী পদক্ষেপকে কলঙ্কিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সিনিয়র নেতা আফম বাহুদ্দিন নাসিম বলেছেন, এটি আসলে বানোয়াট গাল গল্প। শেখ হাসিনার চরিত্র হরণ এবং দেশের মানুষের সামনে তার সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা ছাড়া এটা আর কিছুই নয়। প্রতিবেদনের সংক্ষিপ্ত সংস্করণ ডক্টর ইউনূসের কার্যালয় সাংবাদিকদের দিয়েছে। এতে বলা হয়েছে, নির্দিষ্ট ব্যক্তিকে গুম করতে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রায়ই সমন্বিতভাবে কাজ করেছে। গুম হওয়ার পর তাকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকৃতি করতে তারা নির্দিষ্ট ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে ফেলত। যাদের ছেড়ে দেওয়া হতো তাদের প্রায় মুখবন্ধ রাখার শর্তে ছাড়া হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিশনের সদস্য লিটন বলেন, তদন্তকারীরা অনুমান করেছেন এখনো পর্যন্ত নথিভুক্ত 1600টি অভিযোগের চেয়ে প্রকৃত গুমের সংখ্যা 2 বা 3 গুণ বেশি হতে পারে। লিটন বলেন, কমিশন ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশদ বিবরণ এড়ানোর ব্যাপারে সতর্ক ছিল। তিনি বলেন, বাংলাদেশে ভিকটিম সুরক্ষার কোনো আইন নেই, তাই আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হয়েছে। ছদ্মবেশে তেজগাঁও রেল স্টেশন ও ভূমি অফিসে দুদকের অভিযান।
সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগ সহ বিভিন্ন অনিয়মে ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক সূত্রে জানা যায়, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। ছদ্মবেশে অভিযানকালে দলিল সার্চ যাচাই ও নকল উত্তোলনে ঘুষ গ্রহণের সত্যতা পাওয়া যায়। টিম কর্তৃক 2 জন নকল নবিশ এবং 1 জন দালালকে অতিরিক্ত অর্থসহ আটক করে জেলা রেজিস্ট্রারের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়। অভিযানকালে উক্ত অফিসে দৃশ্যমান কোনো সিটিজেন চার্টার পাওয়া যায়নি। দলিল প্রতি, নকল বাবদ সেবা ও সার্চিং সেবা বাবদ সংগৃহীত ফি ও ট্রেজারি চালানে প্রেরিত টাকার বিষয়ে অসঙ্গতি রয়েছে বলে টিমের নিকট প্রতীয়মান হয়। এছাড়া রেকর্ড রুমের মতো সংরক্ষিত স্থানে এখতিয়ার বহির্ভূত ব্যক্তিদের প্রবেশাধিকার ও দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োগকৃতদের মাধ্যমে দলিল যাচাই করা হয় মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়েছে। সেবা গ্রহণেচ্ছুক গ্রাহকদের বক্তব্য অনুযায়ী উক্ত অফিসে নানাবিধ হয়রানি ও বিভিন্ন পর্যায়ে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবির সত্যতা পাওয়া যায়। অন্যদিকে আজ রাজধানীর তেজগাঁও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ভূমি সেবা প্রদানের গ্রাহক হয়রানির অভিযোগের অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম ছদ্মবেশে উক্ত অফিসের সার্বিক সেবাদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে সেবা প্রার্থীদের নিকট হতে তথ্য সংগ্রহ করা হয়। এছাড়াও গত জানুয়ারি মাসে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃত 6 জন দালালের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়েরকৃত মামলায় তথ্য সংগ্রহ করে দুদক টিম। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলীর প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম 2 অভিযানের বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে বলে জানিয়েছে দুদক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।